আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বর্ষিয়ান আইনজীবী জেডাই খান পান্না সাহেব হতে চেয়েছিলেন শেখ হাসিনার আইনজীবী। সেজন্য তিনি যোগাযোগ করতে চেয়েছিলেন শেখ হাসিনার সঙ্গে, কিন্তু শেখ হাসিনা এই অবৈধ আদালতে অবৈধ আইন দিয়ে সাজা দেওয়ার অবৈধ প্রক্রিয়ার কোনো অংশ হবেন না বলেই কাউকে আইনজীবী নিয়োগ করার সাড়া দেননি। জেডাই খান পান্না তাই হয়ে গেলেন সরকার নিয়োজিত শেখ হাসিনার আইনজীবী। তিনিও কি এই 17ই নভেম্বরের যে সরকার নিয়োজিত আইনজীবী শেখ হাসিনাকে ফাঁসির রায় শোনানোয় খুব উল্লসিত হলেন, তার মতোই পরের মামলাতেও শেখ হাসিনা সহ বাকি আসামিদের সর্বোচ্চ শাস্তি শোনানোর পর এরকম হাসি মুখে সাংবাদিকদের মুখোমুখি হবেন? চলুন সেটাই আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। দেশে আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো চলছে তার একটিতে রায় ঘোষণা হয়েছে। দুই অভিযোগের একটি যাবজ্জীবন আর একটিতে মৃত্যুদণ্ড। এই রায় প্রকাশের পরই হঠাৎ আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বীর মুক্তিযোদ্ধা এবং সুপ্রিম কোর্টের আইনজীবী জেডাই খান পান্না। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি হঠাৎ আবার সামনে এলেন কেন? এবং আরো বড় প্রশ্ন, তাকে কেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী করা হলো শেখ হাসিনার জন্য? ঘটনার শুরুটা অন্যরকম। আগে যখন শেখ হাসিনার মামলায় পান্না সাহেব নিজে স্বপ্রণোদিত হয়ে লড়তে চাইছিলেন, তখন আদালত তাকে অনুমতি দেননি। বলা হয়েছিল যে সময় নাকি পেরিয়ে গেছে, এখন তার পক্ষে দাঁড়ানোর সুযোগ নেই, আর প্রসিকিউশন তাকে গ্রহণ করেননি। কিন্তু এখন সম্পূর্ণ ভিন্ন চিত্র। তাকে রাষ্ট্রই নিয়োগ দিচ্ছে শেখ হাসিনার পক্ষে লড়ার জন্য। অর্থাৎ তিনি এখন শুধু একজন স্বেচ্ছাসেবী ডিফেন্স অ্যাডভোকেট নন, বরং স্টেট ডিফেন্স আইনজীবী। অর্থাৎ আদালত, রাষ্ট্র, সরকার সব পক্ষের কাছে তিনি এখন আস্থাভাজন ব্যক্তি। জেডাই খান পান্নার এই নিয়োগ প্রাপ্তিকে আপনি কিভাবে দেখেন? আমি দেখি এই নিয়োগ শুধু আইনি প্রতিনিধিত্বের বদল নয়, বরং পুরো বিচার প্রক্রিয়া এবং রাজনৈতিক পর্যবেক্ষণে এক বিশাল সংকেত। কেন জানেন? প্রথমত, রাষ্ট্র কর্তৃক নিয়োগকৃত জেডাই খান পান্না তার মক্কেলের সঙ্গে দেখা করতে বা কথা বলতে পারবেন না, জানতেও পারবেন না যে তার মক্কেল কি চান কিংবা নিজেকে দোষী মনে করেন কিনা। সবচেয়ে বড় কথা হলো, মক্কেল মানে শেখ হাসিনা দৃষ্টিতে মূল ঘটনাটি কি সে বিষয়েও জানতে পারবেন না পান্না সাহেব। তিনি শুধু সরকারের আনা অভিযোগগুলোর বিরুদ্ধে তার যুক্তি তুলে ধরবেন, যা তার মক্কেলের যুক্তি নাও হতে পারে। তাহলে তো প্রশ্নটা তোলাই যায় যে কেন তাহলে পান্না সাহেব রাজি হলেন রাষ্ট্র কর্তৃক শেখ হাসিনার আইনজীবী হিসেবে নিয়োজিত হতে? কারণ খুব সম্ভবত গতবারের যে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী যাকে নিয়োগ দেওয়ার ফলে সেই আমির হোসেন, যার আচরণ ট্রাইব্যুনালকে বিব্রত করেছে, কারণ তিনি হাসতে হাসতে বলেছেন যে রায় তো ঠিকই আছে। এবং শুধু তাই নয়, তিনি আদালতে গিয়ে বলেছেন যে আপনারা আমাকে নিয়োগ দিয়েছেন, আমি কি আর বাইরে গিয়ে বলতে পারি যে শেখ হাসিনার ফাঁসি চায় সরকার? ফাঁসির রায় ঘোষণার পর তার হাসি মুখ, হালকা চটুল মন্তব্য, ট্রাইব্যুনালের মানে হো হো করে হাসাহাসি, এসব বিচার প্রক্রিয়ার উপর তো প্রশ্ন তুলেছেও। সোশ্যাল মিডিয়ায় তার হাসিকে বিচার ব্যবস্থার অপমান হিসেবে দেখা হচ্ছে। এবার সেই বিতর্ক এড়াতে, বিচারকে নিরপেক্ষ দেখাতে, সো কল্ড নিরপেক্ষ দেখাতে আদালত বেছে নিয়েছে এমন একজন পরিচিত আইনজীবীকে যাকে অনেকেই আওয়ামীপন্থী মুক্তিযোদ্ধা বলে মনে করেন। তিনি সরাসরি বলেনও তিনি বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে গেছিলেন, তাতে কোনো সন্দেহ নেই। তাকে নিয়োগ করার আরেকটি কারণ হতে পারে যেন ভবিষ্যতে কেউ বলতে না পারে যে এমন শেখ হাসিনার পক্ষে কোনো আইনজীবী দেওয়া হয়নি, কিংবা দেখুন আওয়ামী লীগের ঘনিষ্ঠ একজনকে শেখ হাসিনার পক্ষে নিয়োগ দেওয়া হয়েছিল এবং তিনি শেখ হাসিনার পক্ষে যথার্থই লড়েছেন। কিন্তু মজার বিষয় হলো, এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছে অনেকেই, বিশেষ করে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। তাদের অভিযোগ, জেডাই খান পান্নার সঙ্গে সরকারের এক ধরনের সমঝোতা হয়েছে। মঞ্চ ৭১-এর অনুষ্ঠানে অন্যরা গ্রেপ্তার হলেও তাকে গ্রেপ্তার করা হয়নি। তিনি কাছেই আদালতে বসে একটি লাইভ অনুষ্ঠান করছিলেন, তার বিরুদ্ধে মামলা পর্যন্ত দেওয়া হয়নি। এই নমনীয় আচরণটা নাকি আজকের নিয়োগেরই ইঙ্গিত। কেউ কেউ আবার বলছেন এটা রাজনৈতিক বোঝাপড়ার অংশ। রাষ্ট্র উপকৃত হলো কারণ পান্না সাহেবকে সামনে রেখে বিচার প্রক্রিয়াকে সো কল্ড স্বচ্ছ বলে দেখানো যাবে। কিন্তু নিরপেক্ষভাবে প্রশ্ন করলে
কোনো শক্ত যুক্তিতে এই সমালোচনাকে একেবারে উড়িয়ে দিতে পারবেন না আপনি। এবং শেখ হাসিনা বাকি মামলাগুলো থেকে খালাস পেলেও কি ধরুন কিছু বদলাবে? ধরুন পান্না সাহেব যদি খুব খেটে শেখ হাসিনাকে এই মামলা থেকে মুক্ত করেন, ইতিমধ্যে তো তার বিরুদ্ধে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হয়ে গেছে, বাকি মামলায় রাজনৈতিক বা অনৈতিক ভাবে তার জন্য কিছু অর্জন এনে দেবে মনে করেন? আইনি বাস্তবতা তাতে বদলাবে? এই নিয়োগ কি সত্যি তাহলে বিধিবদ্ধ, স্বাধীন এবং ন্যায়সঙ্গত আইন সেবা নিশ্চিত করবে? একটু আগে যেটা বললাম যে শেখ হাসিনার সঙ্গে তিনি দেখা করতে পারবেন না, কথা বলতে পারবেন না, কিছু জানতে পারবেন না, তাহলে এটা তো এক ধরনের বাজেটেড প্যাকেজিং হয়ে গেল, তাই না? যেখানে আইনজীবীর অংশগ্রহণ আছে কিন্তু তার মক্কেলের সঙ্গে আইনগত যোগাযোগ এবং প্রতিরক্ষা মুক্ততা নেই। যদি আইন অনুসারে আসা যায় যে একজন আসামি এবং অভিযুক্তের আইনগত প্রতিনিধিত্ব মানে তিনি মক্কেলের সঙ্গে যোগাযোগ করবেন, বুদ্ধিগত পরামর্শ দেবেন, সুরক্ষা দেবেন, তাহলে দেখা যাবে না বা জানানো যাবে না এই ধরনের নিষিদ্ধতা আসলে আইনগত প্রতিরক্ষা হারের নির্দেশ হয়ে উঠতে পারে। প্রশ্ন করা যায় যে এই নিয়োগ কি বাস্তবে প্রতিরক্ষা আইনজীবীর স্বাধীনতা নিশ্চিত করছে, নাকি সরকার বা ট্রাইব্যুনাল নিয়ন্ত্রিত ফ্রেমওয়ার্কের মধ্যে একরকম নিয়ন্ত্রণ রূপে প্রয়োগ হচ্ছে? আপনাদের নিশ্চয় মনে থাকার কথা যে আওয়ামী লীগ নেতাকর্মীদের যখন আটক করে আদালতে আনা হচ্ছিল তখন তাদেরকে সরকার এবং সরকারের সঙ্গী বিএনপি জামায়াতের আইনজীবীরা নানাভাবে হেনস্থা করছিল, ডিম মারছিল, অনেকে তো মারধরও করা হয়েছে। দীপুমনির কথা স্মরণ করতে পারি, যাকে একজন নারী পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, শিক্ষামন্ত্রী ছিলেন যিনি, তাকে এভাবে হেনস্থা করা হয়েছে। এবং আমি সেটা বলতে চাই না, যাই হোক, প্রথম দিকে কোনো আইনজীবী পর্যন্ত আওয়ামী লীগ নেতাদেরকে নিয়োগ করতে দেওয়া হয়নি। পরবর্তীতে দেওয়া হলেও আসামি পক্ষের আইনজীবীদের আদালত কক্ষে নানাভাবে হেনস্থার গল্প আমরা জানি। বিশেষ করে সরকার পক্ষের আইনজীবীরা এই আসামি পক্ষের আইনজীবীদেরকে নানাভাবে হেনস্থা করেছে, বলেছে মামলার ভয় দেখিয়েছে। এখন শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়ে অ্যাডভোকেট পান্না সাহেব আদালতে কোনো হেনস্থার শিকার হবেন না, রাষ্ট্র কি সেই নিশ্চয়তা দিয়েছে? দেয়নি। আরো বড় কথা হলো, যেখানে ভরা আদালতে দাঁড়িয়ে আসামি জেনারেল জিয়ার আইনজীবীকে যখন প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম জেলের ভয় দেখান, তখন শেখ হাসিনার আইনজীবী হিসেবে পান্না সাহেবকে যে তাজুল ইসলাম আগে ভাগেই সতর্ক করে দিলেন না এই অ্যাডভোকেট নাজদিনকে জেলের ভয় দেখানোর মাধ্যমে, আপনার কি সেটা মনে হয় না? আমার তো মনে হয় সেটাই করেছেন তাজুল ইসলাম, যে আগেই পান্না সাহেবকে বলে দিলেন সাবধান হয়ে যান। আমি নাজদিনকে দিয়ে বললাম যে নাজদিনকে জেলে ঢোকানো হবে, আপনিও বাদ যাবেন না। আমার কিন্তু মনে হয় সেটা চিফ প্রসিকিউটর ডিফেন্স কাউন্সিলকে সরাসরি হুমকি দিচ্ছেন। এই ধরনের ঘটনা বিচার ব্যবস্থার স্বচ্ছতা এবং প্রতিরক্ষার স্বাধীনতার ধারণাকে ধ্বংস করে দিয়েছে। এখানে জেডাই খান পান্না খুব বেশি কিছু করতে পারবেন বলে আমি মনে করি না। অন্যদিকে যদি পান্না সাহেব সত্যিকার অর্থে স্বাধীনভাবে লড়াই করার সিদ্ধান্ত নেন এবং আদৌ মক্কেলের সঙ্গে যোগাযোগ রাখতে সক্ষম হন, তাহলে এটি হতে পারে একটি জোরালো প্রতিরক্ষা পথ। কিন্তু তাহলে তিনি কেন আগে নিজে আবেদন করেছেন, অনুমতি পাননি, এখন অকস্মাৎ সরকারের নিয়োগে এসেছেন? এই পুরনো সিদ্ধান্ত এবং নতুন নিয়োগের ব্যাকগ্রাউন্ড বিস্তর প্রশ্নের জন্ম দেয়। আসলে কেউ কেউ আরো বলছেন যে এটা রাজনৈতিক বোঝাপড়ার অংশ, রাষ্ট্র উপকৃত, কারণ পান্না সাহেবকে সামনে রেখে বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ দেখানো যাবে, যেটা আমি আগে বলেছি। তার মানে জেডাই খান পান্নার এই নিয়োগ শুধু এক আইনজীবী বদলের ঘটনাই, এর বাইরে কিছু নয়। এটা একটা বৃহত্তর রাজনৈতিক এবং বিচারিক চিত্রের অংশ, যেখানে সরকার, ট্রাইব্যুনাল, আইনজীবী সবার একটি ভূমিকা নির্ধারণ করা আছে। চাবি দিয়ে দেওয়া হবে কলের পুতুলের মতো, সবাই যে যার ভূমিকায় শুধু অভিনয় করে যাবেন আদালতে। রায় তো লেখাই আছে, বিচারকরা সেটা শুধু পাঠ করবেন, শোনাবেন সবাইকে। এর আগেও যেমন বলেছিলাম যে যখন শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, যে চারবার করে এই ট্রাইব্যুনালের আইন সংশোধন করা হয়, তখন বলেছিলাম যে শেখ হাসিনার জন্য ফাঁসির রায় লেখা আছে, বিচারকরা নির্ধারিত দিনে সেটা পড়ে শোনাবেন মাত্র। জেডাই খান পান্না নিঃসন্দেহে বাংলাদেশের এই ভয়ঙ্কর বিভাজনকালে মুক্তিযুদ্ধপন্থী একজন আইনজীবী, এবং রাষ্ট্র যদি সঠিকভাবে ফাংশন করত এবং আদালতকে যদি ইউনূস তার শোবার ঘর না বানিয়ে ফেলতেন, তাহলে পান্না সাহেব হয়তো যুক্তির তুফান ছুটিয়ে শেখ হাসিনাকে মুক্ত করতে পারতেন। কিন্তু একটু আগে যা বললাম, সবই তো এখানে সাজানো এবং সকলের জন্যই তার ভূমিকা নির্ধারিত। প্রশ্ন হলো, পান্না সাহেব কি সেই সাজানো ভূমিকায় গিয়েও সত্যিকার অর্থে মক্কেলের জন্য স্বাধীন এবং শক্তিশালী প্রতিরক্ষা গঠন করতে পারবেন বা করবেন? তিনি পারবেন এই প্রশ্নটি উচ্চারণ করতে যে এই আদালত বৈধ নয় কারণ এই সরকার বৈধ নয়?
আপনাদের বৈধতার প্রমাণ দেখান। কোন কোন বিচারপতি 106 ধারার নথিতে সই করেছে বলেন? কে নিয়ে এসেছে সেই নথি? বিচারকদের বন্দুক মাথায় ঠেকিয়ে অপসারণে বা পদত্যাগে বাধ্য করা হয়েছে। কেন করা হয়েছে? আদালত নাকি স্বাধীন? সে ব্যাপারে প্রশ্ন করতে পারবেন? কোথায় বসে বিচারকরা সই করেছিলেন সেই 106 ধারার নথি? শেখ হাসিনার পদত্যাগ পত্রটি কোথায়? যদি পদত্যাগ পত্র থাকে তাহলে স্পিকারের কাছে ক্ষমতা গেল না কেন? যে আদালতের এখতিয়ার শুধু 1971 সালে সংগঠিত অপরাধের বিচার করার, সেই আদালতকে কি অবৈধ অর্ডিন্যান্স জারি করে শেখ হাসিনার বিচার করার এখতিয়ার রাখে কিনা সেই আদালত? সংসদ বসলেই তো এসব অর্ডিন্যান্স বাতিল হয়ে যাবে, তখন এসব শাস্তির কি হবে? এসব প্রশ্ন তোলার অর্থ হচ্ছে জেরাই খান পান্নাকে যে আদালতে শেখ হাসিনার পক্ষে সরকার উকিল নিয়োগ দিল, সেই আদালতে যদি অবৈধ হয়, সেই আইনটি যদি অবৈধ হয়, তাহলে জেরাই খান পান্নার নিয়োগটাও আসলে অবৈধ হয়ে যাবে। নিজেকে অবৈধ বলতে পারবেন এই বর্ষিয়ান আইনজীবী? সে ধার কি এখনো তিনি বহন করেন? দেখি কি করেন তিনি। সময় বলে দেবে জেরাই খান পান্নার এই নিয়োগ প্রক্রিয়ার পেছনে কি ছিল। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার। অ্যাডভোকেট জেরাই খান পান্না বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী। চলতি বছর আগস্ট মাসে জেরাই খান পান্নাকে আদালত বলেছিলেন ট্রেন স্টেশন ছেড়ে যাওয়ার পর আর ট্রেনে ওঠা যায় না, কিন্তু মাত্র 4 মাসের ব্যবধানে সেই একই আদালত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য স্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে জেরাই খান পান্নাকে নিয়োগ দিয়ে তার হাতে স্বর্ণালী টিকিট ধরিয়ে দিল, যাতে আগের ট্রেন মিস করেও নতুন করে তিনি যাত্রা শুরু করতে পারেন। আবার কয়েকদিন আগে একই আদালতে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। আন্তর্জাতিক স্বনামধন্য মানবাধিকার সংস্থাগুলো ওই মামলার বিচারিক প্রক্রিয়া ও রায় নিয়ে কড়া সমালোচনা করেছে। এমনকি সরকার সমর্থকরাও ওই মামলায় আদালত নিযুক্ত স্টেট ডিফেন্সের কাজ ও তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাহলে কি সেই সমালোচনা থেকে বাঁচতেই জেরাই খান পান্নাকে নিয়োগ দেওয়া হয়েছে? আবার যে দুটি মামলায় জেরাই খান পান্নাকে নিয়োগ দেওয়া হয়েছে সেটিতে সাবেক ও বর্তমান মিলিয়ে 25 সেনা কর্মকর্তা অভিযুক্ত। আদালত পাড়ার অনেকে মনে এই সন্দেহ দানা বাঁধছে জেরাই খান পান্নার মতো অভিজ্ঞ আইনজীবীর এই নিয়োগ অভিযুক্ত সেনা কর্মকর্তাদেরকে কৌশলগত সুবিধা দেওয়ার জন্য করা হয়েছে। তবে পান্নার নিয়োগের খবরে বাংলাদেশের বাঘা বাঘা মিডিয়াতে শিরোনাম হয়েছে শেখ হাসিনার আইনজীবী হলেন জেরাই খান পান্না। মিডিয়া যাকে শেখ হাসিনার আইনজীবী বলছে, আইনত তিনি কি আসলেই শেখ হাসিনার আইনজীবী? তার কি আদৌ শেখ হাসিনার আইনজীবী হওয়ার সুযোগ আছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাপিডিয়ার দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি এমন একটি বিশেষ আইন যেটি বিশ্বের ইতিহাসের অন্যতম প্রথম রাষ্ট্রীয় যুদ্ধাপরাধ সংক্রান্ত আইন। এই আইনটিতে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার ও শাস্তি প্রদানের আইনি কাঠামো দেয়া আছে। তবে 1973 সালে প্রণীত এই আইনটিকে অধ্যাদেশের মাধ্যমে সংশোধন করে বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই হত্যাকাণ্ড সহ বিগত সরকারের আমলে সংঘটিত বেশ কিছু অপরাধের বিচার করছে এই আদালতে। এই আদালতে যখন একজন আসামি পলাতক থাকেন তখন তার অনুপস্থিতিতে বিচার করার বিধান রয়েছে এই আইনে। আইনটির 10 ক ধারায় ট্রাইব্যুনালকে একটি ক্ষমতা দিয়েছে, সেটি হলো যদি আসামি আত্মগোপন করেন বা তাকে বিচার কার্যের জন্য উপস্থিত করা না যায় তাহলে ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে বিচার কার্য পরিচালনা করতে পারবে। আইনি দিক থেকে এই বিধানটি কার্যকর করার প্রধান উদ্দেশ্য হলো ন্যায় বিচারের প্রক্রিয়াকে আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সঙ্গতি রেখে চালু রাখা। অনুপস্থিতিতে বিচার চালু রাখার প্রধান পূর্ব শর্তই হলো আসামির পক্ষে আইনি প্রতিনিধিত্ব নিশ্চিত করা, যা আইনি প্রক্রিয়াকে আন্তর্জাতিকভাবে বৈধতা দেয়। দর্শক, এটি আদালতের নিরপেক্ষতা ও ফেয়ার ট্রায়াল মানদণ্ড নিশ্চিত করার একটি কৌশলগত পদক্ষেপ বলে মনে করেন আইনজীবীরা। পলাতক আসামির পক্ষে আইনজীবী নিয়োগের আইনি ভিত্তি হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 12 নম্বর ধারা, যাকে বলা হয় প্রভিশন অব ডিফেন্স কাউন্সিল। এই ধারায় বলা হয়েছে, আসামি যদি আইনজীবী দ্বারা প্রতিনিধিত্ব না করেন তবে মামলাটির যে কোনো পর্যায়ে ট্রাইব্যুনাল সরকারের খরচে সেই আসামির জন্য স্টেট ডিফেন্স বা আইনজীবী নিয়োগের নির্দেশ দিতে পারেন। এই ক্ষমতাটি আদালতের বিবেচনামূলক ক্ষমতা বা ট্রাইব্যুনাল মে। জেরাই খান পান্নাকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আদালত সেই বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করেছে, তাই আইনগত দিক থেকে এই নিয়োগটি সম্পূর্ণ বৈধ।
আইনজীবী পান্না তার আবেদনে উল্লেখ করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলাতক এবং এ নিয়ে সংবাদ মাধ্যমে প্রচার হয়েছে শেখ হাসিনার সাথে অ্যাডভোকেট পান্নার কোনো যোগাযোগ হয়নি। তাই এই প্রশ্ন ওঠা স্বাভাবিক, মক্কেলের সাথে যোগাযোগ না করে কি কেউ তার পক্ষে লড়ার আবেদন করতে পারেন? আইনি যুক্তি হলো হ্যাঁ পারেন, বিশেষত স্টেট ডিফেন্স হিসেবে পারেন। অ্যাডভোকেট পান্না এখানে শেখ হাসিনার ব্যক্তিগত আইনজীবী নন, মানে শেখ হাসিনা তার মক্কেল নয়, বরং অ্যাডভোকেট পান্না হলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী। তার দায়িত্ব শেখ হাসিনা বা আসামির ব্যক্তিগত স্বার্থ রক্ষা নয়, বরং আদালতের সামনে প্রসিকিউশনের আনা স্বাক্ষর প্রমাণকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে চ্যালেঞ্জ করা। এটি মক্কেলকে ছাড়া মক্কেলের পক্ষে লড়াই করার এক আইনি বাধ্যবাধকতা। দর্শক, আইনের এই বিধান অনুযায়ী অ্যাডভোকেট জেরাই খান পান্নাকে কখনোই শেখ হাসিনার আইনজীবী বলা যাবে না। অথচ বাংলাদেশের অনেক প্রভাবশালী গণমাধ্যম অবলীলায় শিরোনাম করেছে শেখ হাসিনার আইনজীবী হলেন জেরাই খান পান্না। ডেইলি স্টার এই শিরোনামটি পড়লে আপনার মনে হতে পারে শেখ হাসিনা বা তার পক্ষ থেকে জেরাই খান পান্নাকে আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু আইনগত দিক থেকে তাকে শেখ হাসিনার আইনজীবী বলার সুযোগ নেই। তিনি স্টেট ডিফেন্স কাউন্সিল, যার খরচ দেবে সরকার। দর্শক, শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স কাউন্সিল নিয়োগে এর আগে বেশ কয়েক তুগলকি কাণ্ড ঘটেছিল। যে আদালত জনাব পান্নাকে শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স কাউন্সিল নিয়োগ দিল, সেই আদালতই জুলাই আন্দোলনের সময় মানবতা বিরোধী অপরাধের মামলার 3টি অভিযোগে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে গত 17 নভেম্বর একটি মামলার রায় ঘোষণা করে। এতে সাবেক প্রধানমন্ত্রীকে দেওয়া হয় মৃত্যুদণ্ড। ওই মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে প্রথমে অ্যাডভোকেট আমিনুল গনি টিটু নামের একজনকে নিয়োগ দেওয়া হয়। এরপর জানা যায় প্রায় 1 যুগ ধরে শেখ হাসিনার বিরুদ্ধে টিটু ছিল সোচ্চার অবস্থানে। 2024 সালের অগস্টে তিনি শেখ হাসিনার ফাঁসি চেয়ে ফেসবুকে পোস্ট দেন। অথচ সেই আইনজীবীকে সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে লড়তে বাছাই করে রাষ্ট্র। বিষয়টি নিয়ে তখন হাস্যরস তৈরি হলে 25 জুন তাকে সরিয়ে দেয় ট্রাইব্যুনাল। এরপর নিয়োগ পাওয়া নতুন আইনজীবী আমির হোসেনকে নিয়েও বিতর্কের শেষ নেই। এ ধরনের গুরুত্বপূর্ণ মামলা লড়ার অভিজ্ঞতা নিয়েও উঠেছে প্রশ্ন। সাংবাদিক ডেভিড বার্গম্যানও অভিযোগ করে বলেন, আমির হোসেন রাষ্ট্রপক্ষের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রেখে বিবাদী পক্ষে লড়ছেন। আমির হোসেন একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর আইনজীবী হওয়ায় বড় ধরনের স্বার্থের সংঘাত তৈরি করেছে বলেও দাবি করেন বার্গম্যান। সবশেষ মামলার রায় ঘোষণার পর আমির হোসেন হাসি মুখে যেভাবে প্রতিক্রিয়া দেন তা নিয়ে শুরু হয় ব্যাপক ব্যঙ্গ বিদ্রুপ। দর্শক, ওই মামলায় শেখ হাসিনার পক্ষে লড়তে 12 আগস্ট আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেরাই খান পান্না। তবে সময় পার হয়ে যাওয়ার কথা বলে সে আবেদন নাকচ করে আদালত। ট্রাইব্যুনালের বিচারক বলেন, পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্র তো আইনজীবী নিয়োগ দিয়ে দিয়েছে, এখন তো আর সুযোগ নেই। ট্রেন স্টেশন ছেড়ে চলে গেলে আর কি ওঠার সুযোগ থাকে? বিচারক সে সময় বলেছিলেন জেরাই খান পান্না সিবি জমা দিতে পারেন এবং সুযোগ থাকলে পরে তা বিবেচনা করা হবে। দর্শক, ট্রাইব্যুনাল আগস্টে পান্নাকে ঢুকতে না দিয়ে নভেম্বরে তাকে স্বাগত জানালো। যদিও আইনগত দিক থেকে বিচার করলে কোন মামলায় কাকে স্টেট ডিফেন্স কাউন্সিল নিয়োগ দিবে তার সম্পূর্ণরূপে আদালতের এখতিয়ার। কিন্তু আইসিটিতে যে মামলাগুলো চলছে সেগুলো অত্যন্ত সংবেদনশীল এবং এরই মধ্যে রায় হয় একটি মামলার বিচার প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক বহু মহল থেকে প্রশ্ন উঠেছে। সমালোচনাগুলো আন্তর্জাতিক মহলে আইসিটির ফেয়ার ট্রায়াল প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করে। ট্রাইব্যুনাল যদিও এই সমালোচনাগুলো নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি, তবে জনাব পান্নার নিয়োগ দেয়াকে এই আন্তর্জাতিক চাপ কমানো এবং দ্বৈত প্রতিনিধিত্বের সমস্যা নিরসনের একটি সরাসরি প্রতিক্রিয়া হিসেবে অনেক আইনজীবী দেখছেন। সে কারণে জেরাই খান পান্নার এই নিয়োগ নিয়েও কিছু প্রশ্ন দেখা অমূলক নয়। আইনশাস্ত্রকে বলা হয় জুডিশিয়াল ফ্লিপ-ফ্লপ। আবার যেভাবে জেরাই খান পান্নাকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে, সেটিও পরবর্তীতে সমালোচনার জন্ম দেবে। যদিও জনাব পান্না দাবি করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা পরিচালনার জন্য আরো প্রপার ডিফেন্স দরকার, কিন্তু আইসিটিতে আইনি লড়াই চালাতে শেখ হাসিনার সম্মতি আছে কি না তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কিনা সেই প্রশ্ন অ্যাডভোকেট পান্নাও এড়িয়ে গেছেন। দাবি করেছেন
আইন অনুসারে পলাতক অভিযুক্তের পক্ষে আইনি লড়াই চালাতে বিবাদী সম্মতির কোনো প্রয়োজন নেই। আবার শুরু থেকে বর্তমান আইসিটির বৈধতা নিয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যেখানে প্রশ্ন তুলেছে, সেখানে আইনি লড়াই বিশেষ কি সুবিধা দেবে? আবার সাম্প্রতিক সময় মঞ্চ ৭১ একটি অনুষ্ঠানকে ঘিরে অ্যাডভোকেট জেরাই খান পান্নার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায় আলোচনাটা আরো বেড়েছে। কয়েক মাস আগে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননার প্রতিবাদে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি কর্মসূচির আয়োজন করেছিল মঞ্চ ৭১ নামে একটি সংগঠন, যার আহ্বায়ক হলেন জেরাই খান পান্না। সে অনুষ্ঠানে একদল মব সন্ত্রাসী অনুষ্ঠানের অতিথিদের উপর হামলা চালিয়েছিল। পুলিশ হামলাকারীদের গ্রেপ্তার না করে উল্টো অনুষ্ঠানের অতিথিদের মধ্য থেকে রাজনীতিবিদ, সাংবাদিক ও শিক্ষক সহ অনেককে গ্রেপ্তার করে। তখন প্রশ্ন উঠেছিল, অনুষ্ঠানের ডাক দিয়ে জেরাই খান পান্না কেন সেই অনুষ্ঠানে তখন যাননি? ওই মামলায় সাংবাদিক মঞ্জুর আলম পান্না ও সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী এর মধ্যে জামিনে মুক্তি পেলেও আরো অনেকে এখনো কারাগারে আছেন। লতিফ সিদ্দিকের পক্ষে তখন লড়েছিলেন জেরাই খান পান্না, তবে কারাগারে থাকা অন্যদের পক্ষে কোনো কথা বলতে দেখা যায়নি জনাব পান্নাকে। দর্শক, আরো একটি কারণে আদালত পাড়ায় জেরাই খান পান্নার এই নিয়োগটি নিয়ে আলোচনা হচ্ছে। যে মামলাগুলোতে অ্যাডভোকেট পান্নাকে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, সেগুলো অত্যন্ত সংবেদনশীল। মামলাগুলো শেখ হাসিনা শাসনামলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগ সংক্রান্ত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই মামলায় শেখ হাসিনা সহ উচ্চপদস্থ সেনাবাহিনীর কর্মকর্তারাও আসামি। সাবেক ও বর্তমান মিলিয়ে আছেন ২৫ জন। সামরিক কর্মকর্তারা জড়িত থাকায় এই মামলার সংবেদনশীলতা বহু গুণ বেড়ে যায়। প্রশ্ন উঠেছে, এই দুই মামলার স্পর্শকাতরতার মাত্রা বিবেচনা করে কি শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রের আইনজীবী হিসেবে নিয়োগ পেলেন সুপরিচিত আইনজীবী জেরাই খান পান্না? আগের মামলার রায় নিয়ে দেশে বিদেশে নানা বিতর্ক এবং সমালোচনার প্রেক্ষাপটে কি এসেছে এমন ছাড় এই ঘটনাকে সরকারের ভাবমূর্তি উন্নয়নের চেষ্টা হিসেবেও দেখছেন অনেকে। আন্তর্জাতিক মহলে ট্রায়াল এন্ড অ্যাবসেন্সিয়া যেন একতরফা বিচার হিসেবে সমালোচনা না হয় তা নিশ্চিত করার জন্যই এই নিয়োগ। পান্নার আবেদন সেই আইনি বাধ্যবাধকতার অংশ, মক্কেলের নির্দেশের অংশ নয়। বিশেষ করে আগের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের পর নতুন মামলাগুলোর রায়ের বিশেষ কোনো তাৎপর্য শেখ হাসিনার ক্ষেত্রে নেই। ভারতে থাকায় তার পক্ষে ৩০ দিনের মধ্যে আপিল করার কোনো প্রশ্নই উঠছে না। ফলে আইসিটিতে পরবর্তী মামলাগুলো শেখ হাসিনার জন্য অনেকটাই গুরুত্বহীন হয়ে পড়েছে। এমন অবস্থায় তিনি যদি বাকি সব মামলাতে খালাসও পান, তাহলেও এর কোনো আইনি গুরুত্ব নেই। তবে কেউ কেউ আইনজীবী পান্না নিয়োগের বিশেষ ধরনের তাৎপর্য দেখছেন। বিশেষ করে আগের মামলার শুনানিতে যেসব বিতর্ক উঠেছে, তা এবার ততটা আনচ্যালেঞ্জ থাকার সুযোগ নেই। একই সঙ্গে ভবিষ্যতের আইনি পথরেখায় এ দুটি মামলার শুনানি যোগ করতে পারে নতুন মাত্রা। আবার সেনা কর্মকর্তারা আসামি হয় মামলা দুটির গতি প্রকৃতি নিয়ে রয়েছে নানান কৌতূহল। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।